সেট সম্পর্কে প্রথম ধারণা দেন কে? সেট সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন জর্জ ক্যান্টর। কে? জর্জ ক্যান্টর। সে ছিল কি জার্মান গণিতবিদ। সে ছিল কি কোন দেশি? জার্মানি কি একজন গণিতবিদ ছিল। আচ্ছা, সে সর্বপ্রথম কোন সেট সম্পর্কে ধারণা দেন? সে সর্বপ্রথম অসীম সেট সম্পর্কে ধারণা দেন। কোন সেট সম্পর্কে? অসীম সেট সম্পর্কে। অসীম সেট। আচ্ছা, অসীম সেট সম্পর্কে ধারণা দেন। তিনি যে এই যে সেটের একটা ধারণা দিচ্ছেন, এই ধারণাটাকে কি বলা হয়? এই ধারণাটাকে বলা হয় সেট তত্ত্ব। কি বলা হয়? সেট তত্ত্ব। আসসালামু আলাইকুম, অ্যাম্পল লার্নিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন সম্পর্কে জানবো। এই অধ্যায়টাকে আমি চারটি ভাগে ভাগ করব। চারটি ভাগের মধ্যে প্রথমে থাকবে 2.1, দ্বিতীয়তে থাকবে 2.2 এবং তারপরে আমরা এটা সিকিউ এবং আরেকটি ক্লাসে এমসিকিউ সম্পর্কে জানবো। মোট চারটি ক্লাস হবে। আমাদের 2.1 হচ্ছে শুধু সেট সম্পর্কে এবং 2.2 হচ্ছে আমাদের ফাংশন সম্পর্কে। সেটের জন্য আলাদা ক্লাস, ফাংশনের জন্য আলাদা ক্লাস হবে এবং এই দুই অধ্যায় মিলিতভাবে মানে সৃজনশীলের উপর একটা ক্লাস হবে এবং আমাদের এমসিকিউ সলভের উপর আরেকটি ক্লাস হবে। তো আজকের আমাদের 2.1 আমরা সেট সম্পর্কে জানবো। কি সম্পর্কে? 2.1 সেট সম্পর্কে জানবো। আচ্ছা, সেট। আচ্ছা, সেট কি? সেট কি? সেট হলো কোনো কিছুর জমায়েত। কি? জমায়েত বা জনসমাগম যেটাকে আমরা বলি। যেমন ধরো তোমার 5টি বই আছে এক জায়গায়, এটা কি? বইয়ের সেট। তোমরা 10 জন ফ্রেন্ড এক জায়গায় আছো, এটা কি তোমাদের ফ্রেন্ডের একটা সেট। 4টা বেঞ্চ এক জায়গায় আছে, এগুলা বেঞ্চের সেট। কিছু ইট এক জায়গায় স্তূপ আকারে রাখা আছে, এগুলো কি? ইটের সেট। মোট কথা কোনো কিছু একত্রে রাখাকে কি বলা হয়? সেট বলা হয়। আচ্ছা, আমরা যেহেতু গণিত বই থেকে পড়তেছি নবম দশম শ্রেণীর, আশা করি এই ক্লাসটি দেখলে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর উভয় ক্লাসের শিক্ষার্থীদের খুবই উপকার হবে। তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 21-এ দেখো। পেজ নাম্বার 21। পেজ নাম্বার 21-এ লেখা আছে যে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। কোন দেশের গণিতবিদ? জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। সে কি করছে? প্রথম সেট সম্পর্কে ধারণা দেন। আচ্ছা স্যার, এগুলো পড়ে কি হবে? এগুলো পড়লে তুমি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং তুমি কি এমসিকিউ সমাধান করতে পারবা। আচ্ছা, যাই হোক, আমরা জানলাম কি সেট সম্পর্কে প্রথম ধারণা দেন কে? সেট সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন জর্জ ক্যান্টর। কে? জর্জ ক্যান্টর। সে ছিল কি জার্মান গণিতবিদ। সে ছিল কি কোন দেশি? জার্মানি কি একজন গণিতবিদ ছিল। আচ্ছা, সে সর্বপ্রথম কোন সেট সম্পর্কে ধারণা দেন? সে সর্বপ্রথম অসীম সেট সম্পর্কে ধারণা দেন। কোন সেট সম্পর্কে? অসীম সেট সম্পর্কে। অসীম সেট। আচ্ছা, অসীম সেট সম্পর্কে ধারণা দেন। তিনি যে এই যে সেটের একটা ধারণা দিচ্ছেন, এই ধারণাটাকে কি বলা হয়? এই ধারণাটাকে বলা হয় সেট তত্ত্ব। কি বলা হয়? সেট তত্ত্ব। সেট তত্ত্ব। আচ্ছা, আমি হয়তো বা বানানটা ভুল করছি। সে সর্বপ্রথম যে সেট সম্পর্কে ধারণা দেন, ওই ধারণাটাকে কি বলা হয়? সেট তত্ত্ব। আচ্ছা, তাহলে গেল আমাদের। তারপরে পেজ নাম্বার 21-এর নিচে দেখো। পেজ নাম্বার 21-এর নিচে দেখো সেটের সংজ্ঞা দেওয়া আছে। বাস্তব বা চিন্তা জগতের, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের, মানে কি যেগুলো বাস্তবে উপস্থিতি আছে অথবা কল্পনায় আছে, এরকম কোন কিছুর সমাবেশ বা সংগ্রহকে কি বলা হয়? সেট বলা হয়। আচ্ছা, পেজ নাম্বার 21-এ এতটুকু জানলেই হবে। তারপরে পেজ নাম্বার 22। পেজ নাম্বার 22। পেজ নাম্বার 22-এ দেখো আমাদের সেট প্রকাশের পদ্ধতি আছে। সেট প্রকাশের পদ্ধতি। সেটকে সাধারণত দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। সেটকে কয় পদ্ধতিতে প্রকাশ করা হয়? সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। কয় পদ্ধতিতে? দুই পদ্ধতি। একটা কি? তালিকা পদ্ধতি। কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। আরেকটা কি? সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। আচ্ছা, এখন খেয়াল করো, তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি এই দুটো ব্যাখ্যা দেওয়ার আগে এই দুটার ইংরেজি নাম শিখে নিই আমরা। তালিকা পদ্ধতিকে বলা হয় টেবুলার মেথড। কি বলা হয়? টেবুলার মেথড অথবা রোস্টার মেথড। কি বলা হয়? রোস্টার মেথড। তালিকা পদ্ধতির নাম কি ইংরেজিতে? টেবুলার মেথড বা রোস্টার মেথড।
এবং সেট গঠন পদ্ধতিকে ইংলিশে বলা হয় সেট বিল্ডার মেথড অথবা রুল মেথড। সেট বিল্ডার মেথড অথবা রুল মেথড। আচ্ছা, এই যে সেটকে আমরা যদি কোন সেটকে কমা আকারে সুনির্দিষ্ট পদ্ধতিতে উল্লেখ করে সাজানো থাকে তাকে বলা হয় তালিকা পদ্ধতি। আরেকবার, তালিকা পদ্ধতি কাকে বলে? যে সেটের মানগুলা সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে কমা আকারে উল্লেখ থাকবে। কি আকারে? কমা আকারে উল্লেখ থাকবে, তাকে কি বলা হয়? তালিকা পদ্ধতি। যেমন ধরো আমরা লিখলাম 2 4 6 8, এগুলো কি সংখ্যা? জোড় সংখ্যা। এই যে কমা আকার আছে মানগুলা, মোট কথা তালিকা পদ্ধতি মাথায় রাখতে হবে উত্তর রূপে থাকবে, মানে একটা জিনিসের উত্তর, একটা প্রশ্নের উত্তর আকারে থাকবে। এটা হচ্ছে কি আমাদের তালিকা পদ্ধতি। যেমন 2 4 6 এগুলো কি আকার আছে? এখানে কমা আকার আছে, ঠিক আছে? এই কমা আকারে থাকলে এটাকে কি বলা হয়? তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি চিনবা কিভাবে? কমা আকারে থাকবে এবং মানগুলা আমাদের ডিরেক্ট দেওয়া থাকবে, মানে উত্তর দেওয়া থাকবে এরকম। আচ্ছা, তাহলে স্যার সেট গঠন পদ্ধতি কি? সেট গঠন পদ্ধতি কি? যে পদ্ধতিতে মানগুলো সুনির্দিষ্ট পদ্ধতিতে উল্লেখ থাকে না, এটা মানে একটা ধর্ম থাকে। অর্থাৎ তোমাদের যদি শর্টকাট বোঝাই, ধাঁধা চেপ্ট আছে না, ধাঁধা, ওই যে ধাঁধা দেয় না, এটা নির্দিষ্ট একটা উত্তর হয়, এখানে ধাঁধা আকার থাকবে। যেমন ধরো বললো x যেন x জোড় সংখ্যা, x যেন x কি সংখ্যা? জোড় সংখ্যা। এই যে একটা কথা বলো জোড় সংখ্যা, এখানে কোনো উত্তর দেওয়া নাই, কারণ কি? আমরা জানি জোড় সংখ্যা কি 2 4 6 8, এগুলো কি যাইতে থাকবে, এগুলো কি সংখ্যা? জোড় সংখ্যা। এখানে কি ডাইরেক্ট কোনো উত্তর দেওয়া নাই। মোট কথা কমা আকারে উত্তর আকারে থাকলে তালিকা পদ্ধতি, আর x যেন x মানে এরকম মানে একটা প্রশ্ন রূপে থাকলে এগুলোকে কি বলা হয়? আমাদের সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। তার মানে আমরা কি জানলাম? সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়, একটা তালিকা পদ্ধতি, আরেকটা কি? সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে মানগুলো সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে আমাদের কমা আকার থাকবে, এবং গঠন পদ্ধতিতে কি থাকবে? আমাদের প্রশ্ন আকার থাকবে, যে জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা, গুণিতক সংখ্যা, এই টাইপের। আচ্ছা, পেজ নাম্বার 22-এ একদম উপরে একটা চিহ্নের সাথে আমরা পরিচিত হই, একটা চিহ্নের সাথে পরিচিত হই। এই যে দেখো চিহ্নটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বিলংস টু। চিহ্নের নাম কি? বিলংস টু। চিহ্নের নাম বিলংস টু। তাহলে এই চিহ্নের মানে কি? এই চিহ্নের নাম হচ্ছে বিলংস টু। চিহ্নের মানে হচ্ছে উপাদান। কি বলা হয়? উপাদান। উপাদান। এবং ইংলিশে বলা হয় এলিমেন্ট। ইংলিশে বলা হয় কি? এলিমেন্ট। স্যার তাহলে এই যে বিলংস টু বলেন আবার এলিমেন্ট বলেন, বিলংস টু হচ্ছে চিহ্নের নাম, আর এটার কাজ হচ্ছে কি? এলিমেন্ট বোঝানো, মানে উপাদান বোঝানো। এটার নাম কি বোঝায়? উপাদান বোঝানো। যেমন ধরো তোমাকে আরেকটা উদাহরণ দেই, এটা কি চিহ্ন? এটাকে বলা হয় সামেশন চিহ্ন। কি চিহ্ন? সামেশন। বাংলায় কি বোঝায়? যোগ করা। ইংলিশে কি বোঝায়? সাম। ইংলিশে কি বোঝায়? সাম। সাম মানে কি? যোগ করো। তেমনি চিহ্নের নাম বিভিন্ন ধরনের হতে পারে, তার মানে এই চিহ্নটার নাম বিলংস টু। এটা দ্বারা কি বোঝায়? উপাদান, এলিমেন্ট। তাহলে স্যার এর একটা উদাহরণ দেন। যদি এরকম বলি, এরকম যদি বলি, ধরো আমাদের আব্দুর রহিম সে নবম শ্রেণীতে পড়ে। কোন শ্রেণীতে পড়ে? নবম শ্রেণীতে পড়ে। তাহলে আমরা লিখতে পারি আব্দুর রহিম বিলংস টু নবম শ্রেণী, ক্লাস 9। এভাবে লেখা যায়, মানে যেটা উপাদান এটা হচ্ছে আগে, যার উপাদান সেটা পরে। আবার এরকম ভাবে আরেকটা উদাহরণ দেওয়া যায়। যেমন ধরো 2 একটা কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তার মানে 2 একটা স্বাভাবিক সংখ্যা, তাই 2 বিলংস টু n। n মানে কি? স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। যেটা উপাদান এটা আগে, যার উপাদান সেটা পরে। ওকে। আচ্ছা, পেজ নাম্বার 22-এ আমাদের এর বাইরে আর কিছু নাই। এর বাইরে আমাদের তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি দুইটা উদাহরণ আছে, মোট 3টা উদাহরণ আছে, এগুলো আমরা পরে করব। আচ্ছা, এরপরে দেখো আমাদের পেজ নাম্বার 23-এ যাও। পেজ নাম্বার 23-এ দেখো আমাদের সেট কি আছে? দুই ধরনের সেটের কথা আছে, একটা হচ্ছে সসীম সেট আর একটা অসীম সেট। সসীম সেট, অসীম সেট। তাহলে সসীম সেট কি স্যার? যে সেটের উপাদানগুলা নির্দিষ্ট করে আছে, মানে নির্দিষ্ট, এর বাইরে আর নাই, এটাকে কি বলা হয়? সসীম সেট। যেমন ধরো নবম শ্রেণীর স্টুডেন্ট সংখ্যা 50 জন। ধরো নবম শ্রেণীতে 50 জন কি আছে? আমাদের শিক্ষার্থী আছে। 50-এর বেশি কিন্তু নাই। এই মানগুলো নির্দিষ্ট থাকলে কি বলা হয়? আমাদের সসীম সেট। কি? সসীম মানে সীমানা আছে, সীমানা থাকলে কি বলা হয়? সসীম। আর যদি সীমানা না থাকে তাকে কি বলা হয়? অসীম। যেমন ধরো আমাদের স্বাভাবিক সংখ্যা 1 2 3 এগুলা 4 5 6 7 8 9 10 11 12 এরকম করে যদি কি গুনতে
থাকো তাহলে দেখো কি এগুলা শেষ হবে না, এগুলো কি শেষ হবে না। তার মানে কি এগুলা সীমা নাই, তার মানে এটা অসীম সেট। কি সেট? অসীম। যদি সীমা না থাকে তাহলে সসীম, এবং কি সীমানা না থাকলে অসীম। যেমন ধরো আমাদের অ্যাম্পল লার্নিং সেন্টারে মোটামুটি 200 মতো শিক্ষার্থী আছে। এই যে একটা নির্দিষ্টতা আছে, একটা সীমানা আছে, এটাকে কি বলা হয়? সসীম। কি বলা হয়? সসীম সেট। সসীম সেট। এবং কি এই যে 1 2 3 জোড় সংখ্যা কি 2 4 6 8, এগুলো কি কোনো সীমানা নেই, তার মানে এটাকে কি বলা হবে? আমাদের অসীম সেট। কি বলা হবে? অসীম সেট। তার মানে আমরা কি সসীম সেট চিনলাম, অসীম সেট চিনলাম। এরপরে আমরা চিনব কি? পেজ নাম্বার 24 এ যাই। পেজ নাম্বার 24, পেজ নাম্বার 24, পেজ নাম্বার 24 এ দেখো প্রথমে আছে ফাঁকা সেট। কি আছে? ফাঁকা সেট। আচ্ছা স্যার, ফাঁকা সেট কি? যে সেটের কোনো উপাদান নাই, যে সেটের কোনো উপাদান নাই তাকে কি বলা হয়? ফাঁকা সেট। যদি বলি যে কমার্সের যারা নিয়ে পড়ো, কমার্স যারা নিয়ে পড়ো তাদের ফিজিক্স বই কয়টা? তাদের কোন ফিজিক্স বই আছে? তাদের কোনো ফিজিক্স বই নাই, তার মানে কি? ফাঁকা সেট। মোট কথা উপাদান না থাকলে কি? ফাঁকা সেট। যদি বলি যে ইন্ডিয়ার আমাদের ফুটবল বিশ্বকাপ সংখ্যা কয়টা? একটাও নাই, তার মানে কি? এটাও কি একটা ফাঁকা সেট। আচ্ছা, এখানে দেখো ফাঁকা সেট কে প্রকাশ করা হয় দুই পদ্ধতিতে, হয় এভাবে না হয় এভাবে। কিন্তু আমাদের মধ্যে কিছু মাথাফুল আছে, তারা কি করে? দুইটা চিহ্ন একত্রে ব্যবহার করে। এটা হচ্ছে ভুল পদ্ধতি, এটা হবে না, এটা হবে না। ফাঁকা সেট হয় এভাবে দিবা, না হয় এভাবে দিবা, কিন্তু এভাবে হবে না। ওকে, ফাঁকা সেট আমরা বুঝলাম। যে সেটের কোনো উপাদান নাই তাকে কি বলা হয়? ফাঁকা সেট। কোনো কিছুতে যদি কোনো সেটে উপাদান না থাকে কি বলা হয়? ফাঁকা সেট। কি বলা হয়? ফাঁকা সেট। আচ্ছা, তারপরে আসি আমাদের টপিকস ভেন চিত্র। ভেন চিত্র, ভেন চিত্র। আচ্ছা, ভেন চিত্র কি? এই যে সেটকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, সেটকে চিত্রের মাধ্যমে প্রকাশ করি, এই চিত্রটাকে বলা হয় ভেন চিত্র। এই চিত্রটাকে কি বলা হয়? ভেন চিত্র। এই ভেন চিত্র আবিষ্কার করেছেন জন ভেন। কে? জন ভেন। জন ভেন। সে কি করছে? সমতলে অবস্থিত তিনটি চিত্রের মাধ্যমে সেটকে প্রকাশ করছে। কয়টি চিত্রের মাধ্যমে? তিনটি। কয়টি? তিনটি। এই তিনটি, এটা নবীতিকে আসবে, 100% আসবে যে সেটকে কয়টি চিত্রের মাধ্যমে প্রকাশ করছে? তিনটি। কি কি? বৃত্ত। কি? বৃত্ত, আয়তক্ষেত্র, বৃত্ত, আয়তক্ষেত্র, এবং কি ত্রিভুজ, এবং কি ত্রিভুজ। আচ্ছা, খেয়াল করো, বৃত্ত, আয়তক্ষেত্র এবং ত্রিভুজ। এইখানে যে বৃত্ত এবং আয়তক্ষেত্র, এই দুইটার ব্যবহার আমরা দেখবো তোমাদের বইতে, ত্রিভুজের ব্যবহার নাই। এবং এই জন ভেনের নাম অনুসারে, কার নাম অনুসারে? জন ভেনের নাম অনুসারে এই ভেন চিত্র রাখা হয়েছে। এই চিত্রের নাম ভেন চিত্র আসলে কিভাবে? জন ভেনের নাম অনুসারে। কার নাম অনুসারে? জন ভেনের নাম অনুসারে। আচ্ছা, আমাদের পরবর্তী টপিকস হচ্ছে উপসেট। কি? উপসেট। উপসেট কি? একটি সেটকে কত পদ্ধতিতে আমরা সাজাতে পারি, একটি সেটকে কত পদ্ধতিতে সাজাতে পারি, ওই যে যত পদ্ধতি সাজাতে পারলাম এগুলোকে বলা হয় উপসেট। কি বলা হয়? উপসেট। আচ্ছা, আমরা যদি উদাহরণ দেই উপসেট সম্পর্কে। মনে করো তোমার পছন্দের তিনটা সাবজেক্ট, ধরো বাংলা, ইংরেজি এবং আইসিটি। বাংলা, ইংরেজি এবং আইসিটি তোমার তিনটা সাবজেক্ট বা তিনটা বই আছে। আচ্ছা, এই তিনটা বই তুমি কত ভাবে স্কুলে নিয়ে যেতে পারো, মানে একদিনের সাথে আরেকদিন মিলবে না, কত আলাদা নিয়মে তুমি নিয়ে যেতে পারো, এইগুলাকে বলা হবে আমাদের উপসেট। যেমন ধরো তুমি প্রথমত কয়টা বই আছে এখানে? প্রথমত এখানে আমাদের বই আছে তিনটা, বাংলা, ইংরেজি, আইসিটি। তুমি প্রথম দিন তুমি কি বললাম? তিনটা বই নিয়ে স্কুলে যাব, বাংলা, ইংরেজি এবং আইসিটি, তিনটা বই নিয়ে যাব। তারপর খেয়াল করো, তুমি হিসাব করলা যে গতকালকে তো আমরা তিনটা বই নিয়ে গেছি, আজকে এক কাজ করি, আমরা দুইটা বই নিয়ে যাব। কয়টা বই? দুইটা বই নিলে আমি প্রথমে আইসিটি বাদ দিম। কারে বাদ দিম? আইসিটি। কেন? তুমি যদি প্রথমটা বাদ দাও সেটা সমস্যা নাই, একটা একটা করে বাদ দিব। আমরা জানি তিনটা বইয়ের মধ্যে কয়টা বই বাদ দিলে? দুইটা বই থাকে, একটা বাদ দিলে। তার মানে আমরা আইসিটি বাদ দিলাম, আমরা বাংলা আর ইংরেজি নিয়ে গেলাম, বাংলা এবং কি ইংরেজি
নিয়ে গেলাম। তার মানে কি গতকাল এসছে আজকে ভিন্ন রূপে নিয়েছে, গতকালকে 3টা নিয়েছিলাম আজকে নিয়েছে কয়টা? 2টা। আচ্ছা তারপরে দিন হিসাব করো তুমি, আমি তো গতকালকে আইসিটি বই নেই, আজকে ইংলিশ বাদ দিয়া বাংলা আর আইসিটি নেই, বাংলা আর কাকে নিব? আইসিটি কে। আচ্ছা তারপর দিন হিসাব করো তো যে আমরা বাংলাটা বাদ দিয়া ইংলিশ আর আইসিটি নেই, ইংলিশ এবং আইসিটি নেই। আচ্ছা তার মানে কি প্রত্যেক দিন কিন্তু আলাদা আলাদা ভাবে তুমি বই নিয়ে যাইতেছো, প্রথম দিন নিছো 3টা বই, পরের দিন আইসিটি বাদ দিয়ে বাংলা ইংরেজি নিছো, পরের দিন ইংরেজি বাদ দিয়ে বাংলা আর কি আইসিটি নিছো, পরের দিন বাংলা বাদ দিয়ে কি ইংলিশ আর আইসিটি নিছো। তার মানে কি প্রত্যেক দিনের বই নেওয়ার নিয়ম আলাদা। এরপর হিসাব করলে কি আমরা তো 3টা বইয়ের মধ্যে একটা বাদ দিলে 2টা থাকে, তার মানে কি একটা করে বই বাদ দিয়ে নিছি, 2টা করে নিছি। এক কাজ করি এখন একটা করে বই নিই, কয়টা করে? একটা করে বই নিয়ে আমরা শুধু বাংলা বইটা নিয়ে যাই আর 2টা বই নিলাম না। পরের দিন তুমি কি করলা? শুধু ইংরেজি বইটা নিলা, পরের দিন শুধু আইসিটি বইটা নিলা। তার মানে কি প্রত্যেক দিনের থেকে প্রত্যেক দিন আলাদা ভাবে তুমি বইগুলো নিয়ে যেতে পারতেছো। পরের দিন হিসাব করলে কি আমি আজকে কোনো বই নিব না। তাহলে এখানে দেখো কত ভাবে আমরা সাজাতে পারলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8, এই যে 3টা বইকে আমরা 8 ভাবে সাজাইলাম। কয় ভাবে? 8 ভাবে। এই প্রত্যেকটাকে কি বলা হবে? উপসেট। কি বলা হবে? উপসেট। আচ্ছা উপসেটের ক্ষেত্রে মাথায় রাখবে প্রত্যেকটা সাবজেক্ট আমাদের কমা আকার সাজাতে হবে এবং প্রত্যেকটা উপসেট আলাদা ভাবে আবার কমা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা এগুলো হচ্ছে কি? উপসেট। আচ্ছা উপসেটের মধ্যে 2 প্রকার আছে, একটা শুধু উপসেট আর একটা হচ্ছে প্রকৃত উপসেট। কি? প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট করলে আমাদের এইখানে যে উপাদানগুলো দেওয়া আছে ওই উপাদান নিয়ে গঠিত সেটটা আসবে না। মোট কথা 3টা উপাদান আছে, 3টা উপাদান নিয়ে সেটটা আসবে না। কি কইলে? প্রকৃত উপসেট। তার মানে আমরা প্রকৃত উপসেট কয়টা পাম? একটা কম পাম। কয়টা কম পাম? একটা কম পাবো। আচ্ছা এখন আমি আরেকটা উদাহরণ করাই, তারপর আবার কি আমরা এটা সম্পর্কে আরো কিছু জানি। যেমন ধরো একটা সেটকে প্রকাশ করা হলো এ দিয়ে। কি দিয়ে? এ দিয়ে। এখানে ধরলাম এ সমান 1 2 3 4, 1 2 3 4। তার মানে 1 2 3 4 এখানে কয়টা উপাদান আছে? 4টি উপাদান। কয়টি উপাদান আছে? 4টি উপাদান। আচ্ছা এটা যদি আমরা উপসেট বের করি, উপসেটে ইংলিশে বলা হয় সাবসেট। কি বলা হয়? সাবসেট। উপসেটে ইংরেজিতে বলা হয় সাবসেট। সাবসেট। এটাকে তুমি যদি পাওয়ার সেট বলো কোনো সমস্যা নাই। কি সেট? পাওয়ার সেট বললেও কোনো সমস্যা নাই। পাওয়ার সেটের বাংলায় কি বলা হয়? শক্তি সেট। শক্তি সেট। সব একই জিনিস প্রকাশ করা হয়। তার মানে কি উপসেট বের করা কি পাওয়ার সেট বের করা একই কথা। এই পাওয়ার সেটে পি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? পি দ্বারা প্রকাশ করা হয়। পি মানে পাওয়ার সেট। কার পাওয়ার সেট? এর পাওয়ার সেট বের করবা। আচ্ছা এর যদি পাওয়ার সেট বের করি তাহলে তোমার উপসেট মানে কি বুঝাইছে? যে একটি সেটকে কত পদ্ধতিতে আমরা সাজাতে পারি, একটি সেটকে কত পদ্ধতিতে সাজাতে পারি। তাহলে এখানে মাথায় রাখবা শর্টকাট নিয়ম আছে। তুমি চাইলেও আই নিতে পারবা, তুমি চাইলেও আই নিতে পারবা না। কিভাবে? এখানে প্রথমত যে কয়টা উপাদান আছে ওই কয়টা উপাদান দিতে হবে। প্রথমে 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা প্রথমে কয় সংখ্যা আনলা? 4টার 4টা। 4 সংখ্যার পরে তোমার হিসাব রাখতে হবে সিরিয়ালি কমবে। 4 সংখ্যার পর 3 সংখ্যা, 2 সংখ্যা, 1 সংখ্যা, তারপরে কি খালি সংখ্যা। আচ্ছা তেমনি এখানে প্রথমে 4 সংখ্যা আনছি, 4 সংখ্যার পর কয় সংখ্যা আনতে হবে? 3 সংখ্যা। কয় সংখ্যা? 3 সংখ্যা। এখন তুমি বলো 4টার মধ্যে কয়টা বাদ দিলে 3টা থাকে? 4টার মধ্যে কয়টা বাদ দিলে 3টা থাকে? এই কয়টা বাদ দিলে 3টা থাকে? একটা বাদ দিলে। কয়টা বাদ দিলে? একটা বাদ দিলে। তার মানে তুমি প্রথমে কত বাদ দিবা? 4 বাদ দিলাম। আমরা শেষ দিক থেকে বাদ দিলে ভালো হয়, শেষ দিকে ভালো বাদ দিলে ভালো হয়। তুমি 4 বাদ দিলা, তার মানে কি হবে? 1 2 3, 1 2 3। 4 বাদ দিয়েছি প্রথমে, এখন 4 বাদ দিয়েছি, পরের বার বাদ দিন কি? 3। কারণ কি 4টার মধ্যে একটা বাদ দিলে 3টা থাকবে। আমাদের 3টা সিরিয়াল আগে শেষ করি। আমরা 3 বাদ দিলে কি হবে? 1 2 4, 1 2 4, 1 2 4। তারপরে দেখো 2 বাদ দিন, আগের বার 3 বাদ দিয়েছি, এবার 2 বাদ দিন। 2 বাদ দিলে কত হয়? 1 3 4। কত হয়? 1 3 4, 1 3 4। আগের বার 2 বাদ দিছি, এবার বাদ দেব 1। 1 বাদ দিলে কত হয়? 2 3 4, মানে 2 3 4, 2 3 4। ওকে খেয়াল করো এইখানে আমাদের প্রথমে কি আছে? 4 সংখ্যা ছিল, 4টা আনছি। 4টার পর কয়টা আনতে হয়? 3টা। কয়টা আনতে হয়? 3টা। এই কয়টা আনতে হয়? 3টা। তাহলে 3টা আনতে হলে প্রথমে একটা বাদ দিতে হবে। প্রথমে 4 বাদ দিলাম, 1 2 3, 3 বাদ দিলাম, 1 2 4, তারপর 2 বাদ দিলে কত হয়? আমাদের 1 3 4, তারপর 1 বাদ দিলে কত হয়? আমাদের 2 3 4।
এরপর দেখো 3 সংখ্যার পরে 2 সংখ্যা আনতে হবে। কয় সংখ্যা আনতে হবে? 2 সংখ্যা আনতে হবে। এখন আমরা যদি 2 সংখ্যা আনি তাহলে খেয়াল করো সিরিয়ালটা দেখো, প্রথমে 1 দিয়ে 2, 1 2, এবার 1 দিয়ে 3, সামনে যেতে হবে, সামনে যেতে হবে 1 3। অনেকে 1 2 দিয়ে 2 3 তারপর 3 4 দেন, এভাবে হবে না। তাহলে কি করতে হবে, এই 1 দিয়ে সামনে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটার সাথে একটা সম্পর্ক বানাইতে হবে। 1 2 1 3 1, এবার কি হবে 4 হবে, 1 কি হবে 4 হবে। এখানে তাকাও, এখানে 1 দিয়ে সামনে সবগুলো কি করে ফেলছি, তার মানে 1 এর কাজ শেষ। তারপর 2 দিয়া কত 3, 2 দিয়া কত 3। স্যার তাহলে আপনি 2 দিয়া 1 এ আসলেন না কেন? আমাদের পিছনে আসার নিয়ম নাই, 2 দিয়ে 1 আর ওটাকে কি বলা হয় 1 2 বলা যায়, এটাকে আমরা লিখে ফেলছি। তার মানে কি হবে 2 দিয়ে সামনে 3, তারপর 2 এর সামনে আবার কত আছে 4, 2 3 2 4, 2 3 2 4। তার মানে কি 1 দিয়ে সবগুলো করছি, 2 দিয়ে 3 করছি, 2 দিয়ে 4 ও করছি, তার মানে কি আমরা 2 বাদ। এবার 3 এর সামনে কত আছে 4, 3 এর সামনে একমাত্র 4 আছে, আর কোনো কিছু আছে? আর কোনো কিছু নাই, তার মানে 3 4। এবার 3 ও বাদ, 4 এর সামনে আর কিছু নাই, মানে কি 2 সংখ্যা আর হবে না। এই খেয়াল করো, প্রথমে 1 2 1 3 1 4, 1 এর কাজ শেষ। তারপর 2 দিয়া 2 3 2 4, 2 এর কাজ শেষ। তারপর কি 3 4, তার মানে কি 3 এর কাজ শেষ। তার মানে কি আর 2 সংখ্যা হবে না। এবার কোন সংখ্যা 2 সংখ্যার পর? এক সংখ্যা। এক সংখ্যা কেমন হিসাব করবা? শুধু 1, শুধু 2, তারপর কি শুধু 3, শুধু 4, এক সংখ্যা। এরপর হিসাব করলাম কি নাই সংখ্যা, মানে কি খালি ঘর, দেখ ফাঁকা সেট। প্রথমে 4টা, তারপর 3টা, 2টা, 1টা, তারপর কি কোনো উপাদানই নাই, মানে ফাঁকা সেট। এইগুলাকে আবার কি করতে হবে, এইগুলাকে আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে আবার আটকে দিতে হবে। তার মানে কি এই প্রত্যেকটাকে কি বলা যাবে? উপসেট বলা যাবে। কি বলা যাবে? উপসেট বলা যাবে। এখন প্রকৃত উপসেট হলে কোনটা কম হবে? এই প্রথমটা কম হবে। প্রকৃত উপসেট করলে কোনটা কম হবে? এটা কি আমাদের প্রকৃত উপসেট হবে না। এখানে প্রকৃত উপসেট কয়টা? এখানে মোট আছে 16টা। মোট আছে কয়টা? 16টা। এই 16টা থেকে প্রকৃত উপসেট করলে একটা বাদ, মানে এটা হবে না। 15টা প্রকৃত উপসেট, একমাত্র এটা কি প্রকৃত উপসেট নয়। এবার এই উপসেট সম্পর্কে কিছু জানি। উপসেট চিহ্ন, উপসেট চিহ্ন, উপসেট চিহ্ন। উপসেটের চিহ্ন হইছে এভাবে। উপসেট চিহ্ন কি এভাবে। স্যার এটা মানে কি একটু বুঝান। এটাকে এভাবে বলা যায়, যেমন ধর এই যে 1 2 1 2, এটা কি একটা উপসেট না? তার মানে কি এই চিহ্ন দিবা, এটা একটা উপসেট। কার উপসেট? এর উপসেট। এভাবে লিখতে পারি, মানে যেটা উপসেট ওটা আগে, যার উপসেট তার কি কোথায় লিখতে হবে? পরে লিখতে হবে। তুমি চাইলে এভাবে লিখতে পারো যে এখানে 1 4, বা তুমি আরেকটা লিখলাম 1 2 3 1 2 3, এটা কি একটা উপসেট। কার উপসেট? এর উপসেট। আচ্ছা, এবার উপসেট চিহ্ন এটা। তাহলে প্রকৃত উপসেট কি? প্রকৃত উপসেট চিহ্ন আছে, প্রকৃত উপসেট চিহ্ন, উপসেট চিহ্ন। প্রকৃত উপসেট চিহ্ন হচ্ছে জাস্ট এভাবে। প্রকৃত উপসেট একটা কম হয়, মানে নিচের দাগ হবে না। এটা শর্টকাট কেন মাথায় রাখবো? প্রকৃত উপসেট একটা কম হয়, তাই কি এই নিচের দাগটা হবে না। যেমন ধরো এখানে লিখছি কি 1 2 3, এটা কি একটা, এটা প্রকৃত উপসেট। হ্যাঁ লিখতে পারি, এটা একটা কি উপসেট এবং প্রকৃত উপসেট। কিন্তু আমরা যদি এভাবে লিখি যে 1 2 3 4, 1 2 3 4 কি এটা একটা কি প্রকৃত উপসেট? না, এটা কি বলা যাবে না, এটা হবে না। এটা কি বলা যায় সর্বোচ্চ? এটা একটা কি উপসেট, কিন্তু প্রকৃত উপসেট নয়। তো আমরা কি উপসেট চিহ্ন শিখলাম এবং প্রকৃত উপসেট চিহ্ন শিখলাম। এরপরে খেয়াল করো উপসেটের সূত্র। উপসেটের সূত্র সবাই নোট করবা, এবং এই ভিডিওটা কমপক্ষে 3-4 বার দেখতেই হবে। এবং আমাদের ফেসবুকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবা, এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা চ্যানেলটা। আচ্ছা, এবং এরকম ভিডিও যদি নিয়মিত দেখতে চাও তাহলে অবশ্যই বেল আইকনটি চাপ দিবা। এখন দেখো উপসেট চিহ্ন, উপসেট চিহ্ন, উপসেট চিহ্ন কি সরি উপসেট সূত্র 2 পাওয়ার n। উপসেট সূত্র কি 2 পাওয়ার n। এবং কি আমাদের প্রকৃত উপসেট কয়টা কম হয়? একটা কম হয়, তার মানে কি 2 পাওয়ার n সম্পূর্ণটা থেকে 1 মাইনাস। তাহলে সাইডটা কি বোঝায়? এখানে উপাদান আছে কয়টা? 1 2 3 4, এটাই উপসেট কয়টা আছে?
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা আসছে। আবার একটু আগে 3টা ছিল, তখন আসছে কয়টা? 8টা। এইগুলা মনে রাখার উপায়, এখন দেখো এখানে 5টা কয়টা হবে, এগুলো কি তুমি বের করবা? না, সূত্রের মাধ্যমে বের করতে পারবা। এখানে যদি 10টা উপাদান থাকতো এর, তাহলে উপসেট কয়টা হবে এটা বের করতে হবে না। এই কারণে উপসেট সূত্র কি 2 পাওয়ার n। তাহলে কেমনে বের করব? যদি বলে যে এর উপাদান যদি 4টি হয়, এর উপাদান যদি 4টি হয়, তাহলে এর উপাদান 4টি হলে উপসেট সংখ্যা কয়টি? উপসেট সংখ্যা কয়টি? উপসেট সংখ্যা কত? 2 পাওয়ার n। তো 2 n এর মান কয়টা? 4টা হলে 4, 2 এর পাওয়ার 4 দিলে কত হয়? 16। আরেকবার খেয়াল করো, উপসেট সূত্র কি 2 পাওয়ার n, 2 পাওয়ার n। এখানে দেখো উপাদান কয়টা আছে? 1 2 3 4, তাহলে 2 রূপে n এর মান দাও 4, কত হয়? 16। তার মানে কি এখানে উপাদান কয়টা আছে? 16টা আসছে। একটু আগে এখানে উপাদান আছে কয়টা? 3টা। 2 রূপে কিউব দিলে কত হয়? কিউব মানে কি বুঝুনি? যার রূপে কিউব ওইটা অতবার গুণ, মানে 2 রূপে কিউব মানে 2 3 বার গুণ, কিউব মানে 3 বার গুণ, পাওয়ার 4 মানে 4 বার গুণ। তাই 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8। আচ্ছা স্যার, এখানে যদি 10টা উপাদান থাকতো, কয়টা উপাদান? 10টা উপাদান থাকতো, তাহলে এখানে উপসেট আসতো কয়টা? দেখো, তাহলে 2 পাওয়ার কত লাগবে? এর জায়গায় 10। তো 2 কে পাওয়ার 10 দিলে আই থিংক 1024 টি এরকম উপসেট আসতো। ওকে, তার মানে আমরা কি উপসেট চিনলাম, প্রকৃত উপসেট চিনলাম। প্রকৃত উপসেট কয়টা হবে? একটা কম। যেমন ধরো এখানে প্রকৃত উপসেট হলো কয়টা হবে? 15টা, কারণ 2 রূপে পাওয়ার 4 দিলে 16, 16 থেকে 1 কমলে 15। আচ্ছা, আমাদের টপিকস উপসেট পর্যন্ত পড়াইলাম। আচ্ছা, তারপরে টপিকসে যাও। আমরা পেজ নাম্বার 25-এ যাই। পেজ নাম্বার 25। সেটের ভিতরে মাথায় রাখবা একরকম একটা সংখ্যা হয়, যেমন ধরো এরকম লেখা আছে 1, 2টা 2, 3টা 3, 4। এটার ক্ষেত্রে আমাদের একরকম একটা সংখ্যা লিখতে হয়। কয়টা? একটা। 2টা 2 থেকে কয়টা 2 আসবে? একটা। 3টা 3 থেকে কয়টা 3? একটা 3। 4 এর 4। আবার সিরিয়াল মেইনটেইন করতে হয়, সংখ্যাগুলো ছোট থেকে বড় লিখতে হয়। ঠিক আছে, এইগুলাকে কি বলা হয়? সেটের সমতা। আরেকবার, এইখানে একরকম একটা সংখ্যা লিখে এটাকে কি বলা হয়? সেটের সমতা। আচ্ছা, এইখানে কিন্তু এটা নবী থেকে এমসিকিউ তো আসবে। কোথায় আসবে? এমসিকিউ তো আসবে, 100% আসবে। যে এইখান থেকে এটা লেখা হলো, এখানে কোন পদ্ধতি অবলম্বন করা হয়েছে? ফাঁকা সেটের ব্যবহার, উপসেটের ব্যবহার, গুণজের ব্যবহার, নাকি সেটের সমতার ব্যবহার? তোমার লিখতে হবে কি? সেটের সমতার ব্যবহার। আচ্ছা, এরপরে টপিকস দেখো, কার্তেসীয় গুণজ। আমি আগে বেসিক আলোচনা করতেছি, তারপর আমরা চ্যাপ্টারে অঙ্ক করব। কার্তেসীয় গুণজ দেখো, কার্তেসীয় গুণজ কি? জাস্ট গুণ করা। যেমন ধরো এর মান 1 2, এবং বি এর মান দেওয়া আছে ধরো 2 3a। এখন বলো যে এ আর বি গুণ করো, কি করো? গুণ। তখন দেখো এর মান কত? আমাদের এর মান 1 2, তারপর কত আছে? গুণের গুণ, বি এর মান কত আছে? 2 3a। এখন 2 3a দেওয়া থাকলে প্রথমত গুণ করলে 1 দিয়ে কার গুণ? 2 এর গুণ, তাই কত হবে? 2 এর চেয়ে 2 এরকম হবে না। কার্তেসীয় গুণজের ক্ষেত্রে কমা আকার থাকবে। কি আকার থাকবে? কমা আকার থাকবে। যে 1 2, 1 দিয়ে 3, 1 দিয়ে a, মানে কি হবে? 1a। মাথায় রাখবে গুণের ক্ষেত্রে তোমার প্রথম বন্ধনী দিতে হবে। কোন বন্ধনী দিতে হবে? প্রথম বন্ধনী। যেমন ধরো এমসিকিউ তে এই সমস্যাটা হয়, দ্বিতীয় বন্ধনী দিয়ে থাকে, তখন আইলে যে মাথাটা যে কোনটা হবে। আচ্ছা, এবার 1 দিয়ে শেষ, তারপর 2 দিয়ে 2 2, তারপরে হচ্ছে কি 2 দিয়া 3 2 3, এবং 2 দিয়া a করলে কি হবে? 2a। আচ্ছা, এই যে গুণ করলাম, এটাকে কি বলা হয়? কার্তেসীয় গুণজ। কি বলা হয়? কার্তেসীয় গুণজ। ঠিক আছে। আচ্ছা, এবার আসি আরেকটা টপিক, সেটা হচ্ছে সার্বিক সেট। কি? সার্বিক সেট কি? একটি আলোচনায় যত ধরনের সেট ব্যবহার করা হয়, সম্পূর্ণ সেট মিলিয়ে একটি সেট তৈরি করলে এটাকে বলা হয় সার্বিক সেট। আমার কথাটা বুঝতে কষ্ট হলে আরেকবার বলতেছি।
একটা আলোচনায় বেশ কিছু সেট সম্পর্কে আলোচনা করা হলো। যেমন ধরো a সমান দেওয়া হলো 1 2 কত 1 2 3 এবং b সমান দেওয়া হলো 2 3 4 2 3 4 এবং c সমান দেওয়া থাকলো আমাদের 4 5 6 4 5 6 7। এই যে একটি আলোচনা দ্বারা এখানে একটা আলোচনা, এই আলোচনায় মোট যতগুলা সংখ্যা ব্যবহার করা হয়েছে এই সকল সংখ্যা নিয়ে যদি একটি সেট তৈরি করা হয় এটাকে কি বলা হবে? সার্বিক সেট। সার্বিক সেটে বলা হয় সকল সেটের সেট। সকল সেটের সেট বলা হয় কাকে? সার্বিক সেটকে বলা হয় সকল সেটের সেট। সার্বিক সেটে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ইউ। ইউ ইংরেজি অক্ষর ইউ আছে না, বড় হাতের ইউ, এটাকে বলা হয় সার্বিক সেট। তার মানে কি এখান থেকে সার্বিক সেটটা হবে কি? কত আছে? 1 2 3 4 5 6 7। তার মানে এই আলোচনা থেকে আমরা এই 1 থেকে 7 পর্যন্ত পাইলাম। এই 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা নিয়ে যে সেট তৈরি হলো তাকে কি বলা হবে? সার্বিক সেট। এটাকে কি বলা হয়? আমাদের ইউ বলা হয়। কি বলা হয়? ইউ বলা হয়। আচ্ছা, আমাদের আজকের বেসিক আলোচনা এখানেই শেষ হবে, কিন্তু বেসিক আলোচনা করতে হলে আরো কিছু জানতে হবে। তোমাদের বলছিলাম যে শুরুতেই পেজ নাম্বার 22-এ আমি 3টা উদাহরণ রেখে দিছি। 3টা উদাহরণ রেখে দিছি। ওই 3টা উদাহরণ করতে হলে আমাদের কিছু সংখ্যা চিনতে হবে। কি চিনতে হবে? সংখ্যা চিনতে হবে।